সো তুর্কি যে মুহূর্তে ঘোষণা দিল যে ওদের তৈরি সবথেকে বড় যুদ্ধ জাহাজ টিসিজি গোলচিক এবার সমুদ্র জয় করতে চলেছে, সেদিন যেন গোটা আঙ্কারা জুড়ে উৎসব লেগে গেল। মিডিয়া, অ্যানালিস্টরা, এমনকি সোশ্যাল মিডিয়াতেও সবাই বলতে শুরু করলো যে তুরস্ক এবার নেভাল পাওয়ারের নতুন পোস্টার বয়। কিন্তু সমস্যা কোথায় জানেন? যে এই উৎসবটা বেশি দিন টিকলো না। যেই না যুদ্ধ জাহাজটা টেকনিক্যাল খুঁটিনাটি সামনে এলো, সেদিন থেকে স্পষ্ট হয়ে গেল যে এটা আসলে একটি বিশাল ফাঁপা ঢাক, যার ভেতর অনেকটাই খালি। আর ভারত শুধু চুপচাপ দেখে হালকা একটা ব্যঙ্গাত্মক হাসি হাসলো। আর তাতেই তুরস্কের সামরিক জেনারেলদের মুখ দেখে মনে হচ্ছিল যেন কেউ পুরো প্রেস্টিজ কেড়ে নিয়ে গেছে। তুরস্কের প্ল্যান ছিল এই জাহাজ দিয়ে শুধু ইস্টার্ন মেডিটেরিয়ান নয়, ব্ল্যাক সিতেও নিজেদের দাপট প্রতিষ্ঠা করবে। কিন্তু সেই সব স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে খান হয়ে গেল যখন রিপোর্ট এলো ভারতের সুপারসনিক ব্রাহ্মস মিসাইল এই জাহাজটিকে কাগজের নৌকার মতো গুড়িয়ে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। ব্রাহ্মসের গতি ম্যাক 3 মানে শব্দের চেয়েও 3 গুণ বেশি। আর ইএসএসএম মানে তুরস্কের যেটা যুদ্ধ জাহাজের ডিফেন্স সিস্টেম, তার রেঞ্জ মাত্র 50 কিলোমিটার। এতটাই সীমাবদ্ধ যে ব্রাহ্মস আসার আগেই জাহাজে ধাক্কা লেগে যাবে, রাডারে ধরা পড়ার আগেই সব শেষ। তুরস্ক এতদিন যেটাকে নিজেদের টেকনোলজিক্যাল ব্রেক থ্রু বলে প্রচার করছিল, এখন সেটাই গোটা দুনিয়ার কাছে তামাশা হয়ে গেছে। তুরস্ক বলছে যে এই জাহাজ মাল্টি রোল, অর্থাৎ সাবমেরিন হান্টিং হোক বা সার্ভেলেন্স হোক বা অ্যাম্পিবিয়াস অপারেশন সব পারে। কিন্তু ভুলটা হচ্ছে ওদের আত্মবিশ্বাস নয়, ওদের ডিফেন্স প্ল্যানিংয়ে। এই জাহাজে থাকছে CIWS মানে ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। মনে করুন এমন একটা গান সিস্টেম যেটা খুব দ্রুত এবং নিচু দিয়ে ছুটে আসা মিসাইলকে শনাক্ত করে শট নিতে পারে। কিন্তু বাস্তবে এই সিস্টেম অনেক সময় 1 সেকেন্ড দেরি করলেই সব শেষ। আর যদি হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত আসে, তাহলে এই জাহাজের সার্ভাইভাল চান্স হয়ে দাঁড়ায় মাত্র 2%। সত্যিটা খুব পরিষ্কার, তুরস্ক চেয়েছিল এক নতুন নেভাল যুগের সূচনা করতে, কিন্তু ওদের যুদ্ধ জাহাজ এখন ভারতের টেকনোলজির সামনে একটা ওয়ার্নিং এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে। মানে এক কথায় বললে এই জাহাজকে বাঁচানো প্রায় অসম্ভব। তুরস্ক এখন বুঝতে পারছে যে শুধু $বিলিয়ন খরচ করে বড় যুদ্ধ জাহাজ বানালেই হয় না, দরকার ছিল সঠিক টেকনোলজি আর সঠিক মিত্রদের সহায়তা। তুরস্ক চেয়েছিল যে ফ্রান্সের অ্যাস্ট্রা 30 মিসাইল ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 120 কিলোমিটার, কিন্তু ফ্রান্স সরাসরি তাদের সেই অনুরোধ রিজেক্ট করে দেয়। আশ্চর্যের ব্যাপার হলো এই সেই ফ্রান্স যে ভারতকে রাফাল জেট সরবরাহ করে কিন্তু তুরস্কের থেকে দূরত্ব বজায় রাখে। এখানেই তুরস্কের জন্য বড় সংকেত যে ওরা এখন আন্তর্জাতিক অস্ত্র বাজারেও একঘরে হয়ে পড়ছে। আর বাস্তবতা হলো যদি কোনো দেশ ব্রাহ্মসের মতো সুপারসনিক মিসাইল থামাতেই না পারে, তাহলে সেই যুদ্ধ জাহাজ নিয়ে গর্ব করে লাভ কি? এখন বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকরাও রীতিমতো তুরস্ককে ট্রল করা শুরু করেছে। তাদের মতে এই যুদ্ধ জাহাজ এখন একটা বিশাল ওজনদার মাছের মতো, যা কেবল শিকারে পরিণত হওয়ার অপেক্ষায়। ভারতের জন্য এটা নিঃসন্দেহে একটা কূটনৈতিক এবং স্ট্র্যাটেজিক জয়। একসময় যে ব্রাহ্মস মিসাইলকে নিয়ে পশ্চিমা দেশগুলি সন্দেহ পোষণ করত, আজ সেই মিসাইলই ন্যাটোর সদস্য তুরস্কের জন্য 1 নম্বর হুমকি হয়ে উঠেছে। এমনকি তুরস্কের এই যুদ্ধ জাহাজ এখন ন্যাটো জোটের মধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এখন ন্যাটোর মাথা ব্যথা শুরু হয়েছে, যদি তুরস্কের মতো গুরুত্বপূর্ণ সদস্য দেশের নৌবাহিনী এতটা অরক্ষিত থাকে, তাহলে ভবিষ্যতের কোন মিশনে তাদের ভরসা করা যাবে এবং কিভাবে? আর এই প্রশ্ন তখন আরও জোরালো হয়ে উঠেছে যখন এটা জানা যাচ্ছে যে ব্রাহ্মস এখন শুধু ভারতের কাছে সীমাবদ্ধ নয়। ভারত ইতিমধ্যে এই মিসাইল ফিলিপিন্স, ভিয়েতনাম এবং আরও কয়েকটি দেশের কাছে এক্সপোর্ট করার প্রস্তুতি নিচ্ছে। যেই আত্মবিশ্বাস নিয়ে তুরস্ক এই যুদ্ধ জাহাজকে সামনে এনেছিল, এখন সেই আত্মবিশ্বাস ভেতর থেকে একেবারে গলে পড়ছে। তারা এবার বুঝতে পারছে যে শুধু বড় ইঞ্জিন আর হেভি গান লাগিয়ে যুদ্ধ জাহাজ শক্তিশালী হয় না, আসল শক্তি হলো প্রতিরক্ষা। আর সেই জায়গা দিয়ে তুরস্ক একেবারে ফেল। দেখুন, এটা সত্যি কথা যে এই জাহাজে আমেরিকার 41,000 হর্স পাওয়ারের ইঞ্জিন আছে, যা এটিকে খুব দ্রুত গতি দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন প্রতিপক্ষের মিসাইল 3 গুণ শব্দের গতিতে ছুটে আসছে, তখন এই স্পিড কোনো কাজেই আসবে না। কিন্তু প্রশ্নটা এখন একটাই যে যখন একটা সুপারসনিক বা হাইপারসনিক মিসাইল সামনাসামনি ছুটে আসছে, তখন কি শুধু হাই পাওয়ার ইঞ্জিন দিয়ে ওই আক্রমণকে ফাঁকি দেওয়া সম্ভব? উত্তর হচ্ছে যে না, একেবারেই নয়। ব্রাহ্মসের মতো মিসাইল তো র্যাডারে ধরা পড়ার আগেই আঘাত হানতে পারে। এখন তুরস্কের নৌবাহিনীর মধ্যেই শুরু হয়েছে ভেতরের দ্বন্দ্ব। অনেক রিটায়ার্ড নেভাল কমান্ডাররা স্পষ্ট বলেছেন যে হ্যাঁ, জাহাজের আকার, গতি, ইঞ্জিন এগুলি সবই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যদি মিসাইল ডিফেন্স সিস্টেমই না থাকে, তাহলে পুরো জাহাজটাই একটা ভাসমান কবরখানা হয়ে দাঁড়ায়। আর টিজিসি গোলচিক এখন ঠিক সেই পরিণতির দিকেই এগোচ্ছে। তুরস্কের রাগ এখন ভারতের দিকে ঘুরে গেছে। আঙ্কারার থিঙ্ক ট্যাঙ্কগুলি খোলাখুলি বলতে শুরু করেছে যে ভারত নেভাল ব্যালেন্সটাই শেষ করে দিল ব্রাহ্মস দিয়ে। কিন্তু বাস্তব সত্যি হলো ভারত তো শুধু নিজের শক্তি দেখিয়েছে, আর তুরস্ক নিজের দুর্বলতা ঢাকতে পারেনি। এটাই প্রথমবার নয় যে তুরস্ক ভারতের প্রতিরক্ষা অগ্রগতিতে বিরক্ত হয়েছে। ব্রাহ্মস, তেজাস, অর্জুন ট্যাঙ্ক আর এখন স্বদেশী মিসাইল ডিফেন্স সিস্টেম, এই সব মিলিয়ে তুরস্কের মতো দেশ ভারতের পেছনে পড়ে যাচ্ছে। আর এটা ওদের গায়ে ক্রমেই বিষের মতো বিঁধে যাচ্ছে। তাই তারা বারবার পাকিস্তানের মতো দেশদের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে গোপন স্ট্র্যাটেজি বানাচ্ছে। কিন্তু তুরস্ক এটা বুঝতে পারছে না যে এটা 2025-এর ভারত, একটা এমন দেশ যে কোনো থ্রেটকে শুধু চিনতে পারে না, বরং ঠিক সময় জবাব দিতেও সক্ষম।
আর যদি কখনো সত্যিকারের যুদ্ধ শুরু হয় তাহলে ভারতের ব্রাহ্মস মিসাইলের একটিমাত্র আঘাতেই তুরস্কের যুদ্ধ জাহাজ সমুদ্রের নিচে হারিয়ে যাবে। আজ তুরস্ক তার সবথেকে বড় যুদ্ধ জাহাজকে নিয়ে গর্ব করছে বটে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে তাকে ট্রোল করা হচ্ছে। আর সে অপমান আরও গভীর হয়েছে যখন ন্যাটোর মধ্যেই প্রশ্ন উঠেছে যে তুরস্ক কি আদৌ বিশ্বস্ত নেভাল পার্টনার। ভারতের যেভাবে মিসাইল সিস্টেমকে আপগ্রেড করা হয়েছে তা এখন বিশ্বের কাছে একটা রোল মডেল হয়ে উঠেছে। আর তুরস্কের মতো দেশ যারা শুধু শো অফ করে, আজ তারা সেই টেকনোলজিক্যাল বাস্তবতার সামনে পুরোপুরি এক্সপোজড হয়ে গেছে। এই পুরো ঘটনা আবারও প্রমাণ করে দিল যে যুদ্ধ শুধু হাতিয়ার বা গুলি চালানোর খেলা নয়, এটা টেকনোলজি, স্ট্র্যাটেজি আর আত্মনির্ভরতার লড়াই। আর এই খেলায় ভারত তুরস্কের থেকে অনেক ধাপ এগিয়ে। তুরস্ক যত বড় যুদ্ধ জাহাজই বানাক না কেন, যতদিন না তারা ব্রাহ্মসকে ঠেকানোর মতো সিস্টেম বানাতে পারছে, ততদিন তারা ভারতের সামনে শুধু একটা সহজ টার্গেটই হয়ে থাকবে। তুরস্ক তাদের টিজিসি গোলচিক বানিয়েছে একটা ফ্লোটিং কমান্ড সেন্টার হিসেবে, যেখানে আছে হেলিকপ্টার হ্যাঙ্গার, ড্রোন অপারেশন ডেক আর একেবারে মডার্ন কমিউনিকেশন রুম। এই যুদ্ধ জাহাজটি একদিকে যেমন অ্যাম্ফিবিয়াস অপারেশন, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার আর সার্ভেইলেন্স মিশন ইত্যাদির জন্য পুরোপুরি সজ্জিত, তেমনই এর মাল্টিরোল ক্ষমতা নিয়ে তুরস্ক গর্ব করেই আসছিল। কিন্তু বাস্তবে যুদ্ধ শুধু মাল্টিরোল ফিচার দিয়ে তো আর জেতা যায় না। সত্যিকারের যুদ্ধ জাহাজ তখনই শক্তিশালী যখন সেটা শত্রুর মিসাইল থেকে নিজেকে রক্ষা করতে পারে। আর এখানেই তুরস্ক সবথেকে বড় ভুল করে ফেলেছে। ভারত ইতিমধ্যেই তার যুদ্ধ জাহাজের নেক্সট জেন ব্রাহ্মস এবং অ্যান্টি শিপ প্রণালী মিসাইল লোড করে ফেলেছে। তুরস্কের আরেকটা বড় চিন্তা হলো তাদের যুদ্ধ জাহাজের বেশিরভাগ কম্পোনেন্ট আমেরিকার বা ন্যাটো প্রযুক্তির ওপর নির্ভরশীল। এই টেকনোলজির এক্সপোর্টের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সবসময় থাকে। অর্থাৎ যদি ভারত বা ভারতের কোনো পার্টনার দেশের সঙ্গে তুরস্কের সামরিক টানাপোড়েন শুরু হয়, তাহলে এই অস্ত্র ও প্রযুক্তির সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। কিন্তু ভারতের গল্পটা কিন্তু এরকম নয়। ভারত এখন তার প্রতিটি অস্ত্র এবং প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠেছে, হোক সেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম, মিসাইল গাইডেন্স বা অ্যান্টি জ্যামিং প্রযুক্তি, সবকিছুতেই ভারত এখন সেলফ ডিপেন্ডেন্ট। তুরস্কের এই যুদ্ধ জাহাজ দেখতে যতটা ফিউচারিস্টিক, কিন্তু ভেতরটা সম্পূর্ণ বিদেশি টেকনোলজির ওপর নির্ভরশীল। সবথেকে অবাক করার বিষয় হলো এই যুদ্ধ জাহাজ তুরস্ক তৈরি করেছিল ভারতের মেরিটাইম স্ট্র্যাটেজির প্রতিক্রিয়া হিসেবে, কিন্তু সমস্যা হলো তারা ভারতের প্রকৃত সামরিক ক্ষমতাকেই বোঝেনি। তুরস্কের নৌবাহিনীর সোর্স জানাচ্ছে যে এই যুদ্ধ জাহাজের মূল উদ্দেশ্য ছিল ভারতের ব্রাহ্মস ডিপ্লোম্যাসিকে ব্যালেন্স করা, মানে সেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যা ভারত তৈরি করেছে তার মিসাইল এক্সপোর্ট এবং ডিফেন্স ডিলগুলির মাধ্যমে। কিন্তু এখন যখন নিজেরই যুদ্ধ জাহাজ ব্রাহ্মসের সামনে দাঁড়াতে পারছে না, তখন তুরস্ক আর অন্য দেশগুলিকে ভারতীয় মিসাইল নিয়ে ভয় দেখাবে কি করে? এই মুহূর্তে ভারত তার প্রতিরক্ষা কূটনীতিকে একেবারে নতুন উচ্চতায় তুলে নিয়ে গেছে। ফিলিপিন্সে ব্রাহ্মস ডেলিভারি, ভিয়েতনামের সঙ্গে সম্ভাব্য মিসাইল ডিল আর ইন্দোনেশিয়া সহ আরও দেশগুলিতে ইন্টারেস্ট দেখানো। ইন শর্ট, তুরস্ক যতই বড় যুদ্ধ জাহাজ বানাক না কেন, যতদিন না তারা ভারতের মতো নিজস্ব প্রযুক্তি, নির্ভরযোগ্য ডিফেন্স সিস্টেম আর সুসংগত কৌশলগত দৃষ্টি তৈরি করতে পারবে, ততদিন তারা শুধু শত্রু নয়, নিজের ভুলের শিকার হয়ে থাকবে। ভারতের এই অগ্রগতি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো সাল 2025-এর ভারত, একটা দেশ যেটা এখন আর কাউকে অনুসরণ করে না, বরং বিশ্বকে দিক নির্দেশ করে। আজ ভারত শুধুই অস্ত্র তৈরি করছে না, বরং দুনিয়ার মঞ্চে নতুন শক্তির সংজ্ঞা লিখে চলেছে, নিজস্ব মাটি থেকে নিজস্ব প্রযুক্তি দিয়ে আত্মবিশ্বাসে ভর করে। এটাই ভারতের আসল জয় এবং এটাই সেই গল্প যেটা শুধু জাহাজ নয়, একটা জাতির আত্মনির্ভরতার প্রতিচ্ছবি। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।